ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আন্দিজ এডুস্ফিয়ার। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ক্লাস করতে চলেছি। তো আজকের যে টপিক সেটা হচ্ছে টেন্স। দেখতেই পাচ্ছ সবাই। তো টেন্স কম বেশি সবাই পড়েছি। টেন্সে ঢোকার আগে কয়েকটা ব্যাপার জানতে হয়, সেগুলো প্রথমে আমরা জেনে নেব। তো প্রথমে পার্টস অফ স্পিচ দেখেন কেমন। পার্টস অফ স্পিচে একটা সেন্টেন্স গঠন করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, তার মধ্যে যেগুলো লাগে সেগুলো নিয়েই পার্টস অফ স্পিচ। তো প্রথমে আছে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো মোটামুটি আমাদের এখন টেন্স শিখতে হলে এই তিনটে চারটে বা পাঁচটা নিয়ে কাজ হবে, বাকিগুলো আপাতত লাগবে না, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। তো নাউন কি? নাউন মানে হচ্ছে, এটা দেখেন কী বোঝায় না, নাম বোঝাবে। যে কোনো ধরনের নাম, আমার নাম হতে পারে, আপনার নাম হতে পারে, বা স্কুল, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, বা কোনো যে কোনো জিনিসের নাম হতে পারে। ঠিক আছে, আমি যদি বলি কলকাতা, সেটা একটা নাউন। যদি বলি মানুষ মানে ম্যান, সেটা একটা নাউন। তো আলাদা আলাদা নাউনের ডেফিনেশনে জাস্ট এটুকু শুধু বুঝে নেব, আর ক্লাসিফিকেশনে যাচ্ছি না। তো এরপর আসছে প্রোনাউন। নামের পরিবর্তে যদি বসে, কি সেটা? আমি বললাম রাম ভালো ছেলে, রাম স্কুলে যায়, রামের বাবা স্কুলের টিচার। এই যে বারবার রাম রাম করছি, এটা ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা কী করি না, রামের পরিবর্তে বলি সে, বা আমি কখনো কি বলি যে কাউকে হয়তো তুমি বলি, আমি বলি। এই যে নামের পরিবর্তে বসছে, এটা হচ্ছে প্রোনাউন, ডিফারেন্ট প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি না, কোনো নাউন বা কোনো প্রোনাউন, কোনো নাউন মানে বললাম যে কোনো নাম বোঝাবে, বা কোনো প্রোনাউন ওই নামের পরিবর্তে বসবে। তো এই নাউন বা প্রোনাউনের সম্পর্কে, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, যদি কিছু বলা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। কীরকম একটা এক্সাম্পল দিয়ে বলি না, আমি বললাম রাম ভালো ছেলে। এখানে রামের সম্পর্কে কি বললাম না, ভালো, তাই না? রাম ভালো, রাম একটি ছেলে, রামও নাউন, ছেলেও নাউন, বয় মানে বয়, সেটাও নাউন। কিন্তু যখন বললাম গুড বয়, বয়ের সম্পর্কে বললাম, বয় মানে কি বালক বা ছেলে, ওই ছেলের সম্পর্কে যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ গুড। তো এই গুড, ব্যাড, কুল, হট, এগুলো সব কি, সরি কোল্ড, হট, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপর আসছে সব থেকে ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সে, সেটা হচ্ছে কি না ভার্ব। ভার্ব দিয়ে কী বোঝায়? ভার্ব দিয়ে অ্যাকশন বোঝায়, কাজ বোঝায়। কীরকম? আমি বললাম ঘুমোনো, দ্যাট ইজ স্লিপ। আমি বললাম হেঁটে চলা, দ্যাট ইজ ওয়াক। এগুলো কি একটা কাজ? তো আমরা এবার বলবে, কেউ হয়তো বলতে পারে স্যার আমি সারাদিন বাড়িতে ঘুমোই, এটা দিয়ে মা বলে কোনো কাজ করি না। কিন্তু করি না ঠিকই, কিন্তু ওটাও একটা অ্যাকশন, ওটাও একটা ভার্ব। তো স্লিপ, সেটাও একটা ভার্ব। ক্রাই মানে কাঁদা, সেটাও একটা ভার্ব। সো এগুলো ডিফারেন্ট ভার্ব আছে। তো ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, সেগুলো কম বেশি আলোচনা করব। এরপর আসছি অ্যাডভার্ব। আমরা একটু আগে অ্যাডজেক্টিভ দেখলাম কি না, নাউন আর প্রোনাউনের সম্পর্কে বলে কোনো ওয়ার্ড, তখন যেটাকে বলে অ্যাডজেক্টিভ। সিমিলারলি যখন কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে কোনো ওয়ার্ড কিছু একটা বলবে, তখন যেটাকে বলা হবে অ্যাডভার্ব। ফর অ্যান এক্সাম্পল আমরা কি বলতে পারি, এটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, কী সেটা না, আমি লিখলাম দ্য ট্রেন রানস ভেরি ফাস্ট। সো এই ট্রেনটা কি? ট্রেন হলো আমাদের নাউন। ট্রেন দিয়ে একটা কিছু, কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে, কোনো একটা যানবাহনের নাম বোঝাচ্ছে, তাই না? তো এই ট্রেনটা হচ্ছে কি না, এন ফর নাউন। রানস মানে দৌড়ানো বা চলা। তো রানস মানে কি, অ্যাকশন বোঝাচ্ছে। সো সেই জন্য এই রানসটা হচ্ছে কি না ভার্ব। ওকে, তারপর হচ্ছে ভেরি, VERY, ভেরি অ্যান্ড ফাস্ট। আমি বললাম ট্রেন দৌড়ায়, আমি যদি এই পর্যন্ত বলতাম দ্য ট্রেন রানস, ট্রেনটা দৌড়ায়। কেমন দৌড়ায় না, ট্রেনটা দ্রুত দৌড়ায়। কীরকম না, ফাস্ট। তো এই যে ফাস্ট ওয়ার্ডটা কার সম্পর্কে বলছে না, রানসের সম্পর্কে। ট্রেনটা কেমন দৌড়ায় সেটা বলছে, ট্রেনটার সম্পর্কে না, ট্রেনটা কেমন দৌড়ায় সেটার সম্পর্কে বলছে না, একটা ভার্বের সম্পর্কে বলছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, সো এটা কি না, অ্যাডভার্ব। আবার আমি কি বললাম না, ট্রেনটা দৌড়ায়, দ্রুত দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়। এই যে ভেরি মানে খুব, সেটা কার সম্পর্কে বলছে না, ফার্স্টের সম্পর্কে বলছে, মানে এই দ্রুতর সম্পর্কে বলছে। কি, কিরম দ্রুত না, খুব দ্রুত। তাহলে এই ভেরিটা অন্য অ্যানাদার একটা অ্যাডভার্ব, দ্যাট ইজ ফাস্ট, সেটার সম্পর্কে বলছে কিছু। তাহলে এই ভেরিটা কি, এটা একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে কোনটা কি কীভাবে চিনবো সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপর আছে প্রিপোজিশন। কোনো একটা ওয়ার্ডকে
কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সে অন্য অ্যানাদার কোনো একটা ওয়ার্ডকে সেন্টেন্সের কোনো একটা বাকি অংশের সাথে জোরে, তো তাকে প্রিপোজিশন বলে। কনজাংশনও প্রায় সেরকম, ইন্টারজেকশন এগুলো পরে জানবো, এগুলো নিয়ে এখন আমাদের লাগবে না টেন্সের সময়, ঠিক আছে, মোটামুটি লাগবে না। তো এগুলো দেখলাম, এবার টেন্সে আসছি। সো টেন্স মানে আমরা কোনো একটা কাজ কখন হয় বেসিক্যালি সেই ব্যাপারে জানবো। কীরকম না, আমরা ছোটোবেলা থেকে কম বেশি সবাই পড়েছি যে টেন্স 3 প্রকার। কি না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান মানে কি? আমাদের অনেকের মনে হয় যে বর্তমান মানে এক্স্যাক্টলি এখন যেটা হচ্ছে সেটাই বর্তমান, কিন্তু গ্রামারে এক্স্যাক্টলি সেটা না। আসছি, তো তার আগে দেখি কি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। পাস্ট মানে কি? যেটা আগে হয়েছে সেটা পাস্ট, আমরা এরকম জানি, এটাই পড়ে এসেছি। তো এখানে একটু প্রেজেন্ট পারফেক্টের সাথে একটু অসুবিধা হতে পারে ব্যাপারটা, সেটা আসছে। আর ফিউচার মানে কি না, ভবিষ্যতে যেটা হয়। এখন বাংলা দিয়ে যদি বলি, কয়েকটা ব্যাপার বলি। প্রথম হচ্ছে বাংলাতে ক্রিয়া হয় যে আমি খাই, আমি খেলাম, আমি খাবো, এরকমভাবে হয়তো ওয়ার্ডগুলো। তো এই যে খাওয়া, এটা হচ্ছে কি বাংলাতে ক্রিয়া বলা হয়, ইংলিশে বলা হয় ভার্ব। তো বাংলাতে যদি ক্রিয়ার সাথে মানে যেটা দিয়ে কোনো অ্যাকশন বোঝানো হচ্ছে সেটার সাথে ল বা ম থাকে, নর্মালি সেটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি যদি ব যোগ থাকে তাহলে কি হবে? তাহলে হবে ফিউচার টেন্স। আর যদি ল ম বা ব না থাকে তাহলে হবে প্রেজেন্ট টেন্স। ওকে, মোটামুটি এটা ক্লিয়ার। সো প্রথমে প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগ দেখে নিই। তো এখানে প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের শেষে আসছি। তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় না, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস এসছে। কি না, কন্টিনিউ মানে কি? যে কাজটা চালিয়ে যাও, নর্মাল সবাই এটা বুঝি। তো সেখান থেকে আমরা বলতে পারি কোনো কাজ যদি বর্তমানে চলছে বোঝায় তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা বাংলাতে দেওয়া থাকতেও পারে, বা নর্মালি আমি যদি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি কাজটা এখন চলছে, তাহলে ওটা কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল কি বলতে পারি না, আমি এখন পড়াচ্ছি, কাজটা এখন চলছে, তাহলে এটা কন্টিনিউয়াস। আমি এখন ভাত খাচ্ছি, কাজটা চলছে বোঝাচ্ছে, কন্টিনিউয়াস। আমি বা ছেলেরা মাঠে খেলা করিতেছে, সেটাও কন্টিনিউয়াস, কারণ করিতেছে এখন চলছে, তাই তো। তো কন্টিনিউয়াস মানে বেসিক্যালি কি না, কাজটা এখন কন্টিনিউ থাকবে। ওকে, প্রেজেন্টে কন্টিনিউ চলছে, প্রেজেন্টে বারবার বলছি কি না, প্রেজেন্ট এখন চলছে কন্টিনিউ। ওকে, সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার এখানে গঠন প্রণালী লেখা আছে কি না, সাবজেক্ট কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম কি না, মেন ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় সেটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম। মানে আমি যদি বলি ইট হচ্ছে মেন ভার্ব, ইটের সাথে আইএনজি যোগ করলে হয় ইটিং, সেটা হচ্ছে কি না ভার্বের ফোর্থ ফর্ম, ইট ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পল নিই কি হবে না, এক্সাম্পল যদি নিই, একটা এক্সাম্পল বলতে পারি কি যে আমি ভাত খাচ্ছি, কন্টিনিউয়াস বললাম। সো আয়ের পর কি হয়, এখানে কয়েকটা ব্যাপার লেখা আছে কি না, অ্যাম সবসময় কার সাথে বসে? আয়ের সাথে বসে। ইজ কার সাথে বসে? আই ছাড়া সমস্ত সিঙ্গুলারের সাথে বসে। আর কার সাথে বসে না, যে কোনো প্লুরালের সাথে বসে। তো এখানে সিঙ্গুলার প্লুরাল বোঝানোর আগে একটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে এই যে পার্সন আর নাম্বার, এই দুটো জিনিস একটু আলোচনা করে নিই। কি না, পার্সন হচ্ছে 3 প্রকার। কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। সেটা কি না, ফার্স্ট পার্সন মানে আমি ধরো কাউকে কিছু বলছি, আমি আছি, ওই পার্সন আছে, আর কারোর সম্পর্কে বলছি। যখন আমি বা আপনি মানে তুমি ধরো কিছু বলছো নিজের ব্যাপারে, তখন কি দিয়ে বলো? আমি, আমরা, এরকম বলো। তো তোমার কাছে তুমি হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট প্রায়োরিটি। সো আমি যেখানেই থাকবো সেই সব কিছু হচ্ছে কি না ফার্স্ট পার্সন। আমিতে আমি আছি, ফার্স্ট পার্সন। আমরার মধ্যে আমি আছি, তবে কি আমরা হচ্ছে না, আমাদের মধ্যে আমি আছি, তবে কি সব কিছু হচ্ছে কি ফার্স্ট পার্সন। আমি কোথাটা দাঁড়িয়ে আছি, কারোর সাথে কথা বলছি, তাকে কি দিয়ে কথা বলি? তুমি, তুই বা আপনি দিয়ে কথা বলি, তাই তো। তো তুই, তুমি বা আপনি যে ওয়ার্ডটাই বলি না কেন, সেটা যেখানে থাকবে মানে ইউ যেখানেই থাকবে সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, তাহলে আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি বা আপনি মানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি আর তুমি যেখানে নেই সেই সব কিছু হচ্ছে থার্ড পার্সন। বললাম রাম,
হতে পারে আমার নাম রাম, কিন্তু রাম ওয়ার্ডটার মধ্যে আই মানে আমি ওয়ার্ডটা তো নেই, মানে আমি তো নেই, তাই না? তো রাম কি না থার্ড পার্সন, সে, তারা বা এটা ওটা এই সব কিছু কি থার্ড পার্সন। ক্লিয়ার? তাহলে আই মানে আমি যেখানেই থাকবো, উই তাহলে কি উই হচ্ছে ফার্স্ট পার্সন। আস, আস মানে আমাদিগকে, সেটা কি সেটা হচ্ছে না আস হচ্ছে সেটাও ফার্স্ট পার্সন। ইউ, আচ্ছা ইউ দিয়ে একটা ব্যাপার বলি, ইউতে এখানে লেখা আছে যে ইউ সবসময় প্লুরাল হয়, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। ওকে, তাহলে ইউ দিয়ে আমি তুমিও বোঝাচ্ছি মানে সিঙ্গুলার বোঝাচ্ছি, আবার ইউ দিয়ে প্লুরালও বোঝাচ্ছি। সিঙ্গুলার আর প্লুরাল কি এটা সবাই জানি, সিঙ্গুলার মানে একজন বোঝাবে আর প্লুরাল মানে একের বেশি জন বোঝাবে, সব ক্ষেত্রে যদি বোঝায় তো সেটা প্লুরাল। তো ইউ সবসময় কি না সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। আমি হয়তো বললাম যে আমি তোমাকে একটা চড় লাগাবো, এখানে তুমি তোমাকে বলছি, একজনকে বলছি, কিন্তু এই যখন ইংলিশে এটা লিখবো এই ইউ ওয়ার্ডটা আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করব। ওকে, তো সেই জন্য ইউ যেহেতু প্লুরাল সেই জন্য এখানে আর এই ইউর সাথে কি বসবে আর বসবে। ওকে, তো তাহলে এখানে হলো, তো পার্সন আর নাম্বার আমরা দেখে নিলাম। এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসছিলাম তো সেখানে আসি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইয়ের সাথে কি হয় অ্যাম হয়, আই ছাড়া সমস্ত সিঙ্গুলারের সঙ্গে ইজ হয় আর প্লুরালের সাথে আর হয়। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে আই অ্যাম ইটিং রাইস, সরি আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। তো এখানে গঠনটা আমি কি লিখেছিলাম যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V4 প্লাস অবজেক্ট। আচ্ছা আমি এখানে একটু বলে দিই ট্রান্সলেট কীভাবে করতে হয়। আমি হয়তো বাংলায় এখানে লেখা ছিল যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। যখন কোনো একটা বাংলা সেন্টেন্স দেওয়া থাকবে, বাংলা বাক্য দেওয়া থাকবে, সেখানে আমরা প্রথমে কি খুঁজবো না ভার্ব। ভার্ব ছাড়া বাক্য হতে পারে না, এটা সাবজেক্ট ছাড়া হতে পারে, এটা অবজেক্ট ছাড়া হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া হতে পারে না। ওকে, আমি বললাম যাও, গো লেখা থাকে না, গো গো, এটাও একটা এই একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স তৈরি হয়, আর এটা হচ্ছে সব থেকে ছোটো সেন্টেন্স। ওকে, মানে কমপ্লিট সেন্টেন্স। তো এই গো দিয়ে হচ্ছে, কিন্তু আমি সাবজেক্ট ছাড়া হতে পারছে, কিন্তু আমি যদি ভার্ব বাদ দিয়ে দিই সেন্টেন্স তৈরি করা সম্ভব না। ওকে, কমপ্লিট সেন্টেন্স তৈরি করা সম্ভব না। সো একটা সেন্টেন্সের প্রথমে আমরা কি খুঁজবো, ভার্ব খুঁজবো। তো আমি বললাম আমি এখন ভাত খাচ্ছি বা আমি ভাত খাচ্ছি, এখানে ভার্ব কি, এখানে কাজ করা, অ্যাকশন কোনটা দিয়ে বোঝাচ্ছে না খাচ্ছি, খাওয়া, তাহলে খাওয়ার ইংলিশ কি ইট। আমি এখানে ভার্ব খুঁজে নিয়েছি। ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাই সেটা হয় আমাদের কি সাবজেক্ট। ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি সেটা কি হয় আমাদের সাবজেক্ট। তাহলে কে খায়, আমি খাই, তাহলে পেয়ে গেছি সাবজেক্ট। ওকে, আমাদের মানে আমি ভাত খাচ্ছি, এখানে সাবজেক্ট কি না আমি, কে খাচ্ছে আমি খাচ্ছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। আইয়ের ইংলিশ কি, সরি আমির ইংলিশ কি আই। তাহলে প্রথমে কি লিখলাম আই সাবজেক্ট, কারণ এখানে গঠনে দেখেছিলাম যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট বসিয়েছি আমি। তারপর গঠনটা মনে রাখতে হবে, তো গঠন অনুযায়ী অ্যামিজার হয়, আর আমরা জানি আয়ের সাথে কি বসে অ্যাম বসে, অ্যাম বসিয়েছি। তারপর ভার্বের ফোর্থ ফর্ম, ভার্ব কি ইট, ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং। তারপর হচ্ছে আমাদের রাইস অবজেক্ট। অবজেক্ট কি করে পাবো না, ভার্বকে মানে ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাই অবজেক্ট পাই। কি খাচ্ছি, ভাত খাচ্ছি, তাহলে ভাত হচ্ছে আমাদের অবজেক্ট, দ্যাট ইজ রাইস। তাহলে আই সাবজেক্ট, তারপর অ্যামিজার অ্যাম বসেছে এখানে, তারপর ভার্বের ফোর্থ ফর্ম, তারপর অবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গঠন। আমি নেগেটিভ আর ইন্টারগেটিভ এখন আসছি না, একটু পরে আসছি। ওকে, তারপর প্রেজেন্ট পারফেক্টে কি না সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হোয়াট ইজ ভার্বের থার্ড ফর্ম না পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের তিনটে ফর্ম থাকে না, গ্রামার বইতে দেখেছো সবাই। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা V4 যেটা লিখেছিলাম আমরা বললাম ভার্ব প্লাস আইএনজি, তো এই V3টা হচ্ছে ওই পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা এগুলো দিয়ে কী বোঝায়, মানে পারফেক্ট টেন্স হয় কোনটাতে আমি যদি বাংলাতে বলি না, কোনো একটা কাজ যদি কমপ্লিট হয়ে গেছে বোঝায় প্রেজেন্ট টেন্সে। প্রথমত আমি একটু আগে বলেছিলাম কি না ভার্বের সাথে মানে বাংলাতে ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে যদি ল বা ম থাকে নর্মালি, মানে সবসময় যেরকম হতেই হবে তেমন কোনো মানে নেই, নর্মালি এটা দিয়ে বোঝা হয় কি না ল বা ম থাকলে সেটা পাস্ট, ব থাকলে সেটা হচ্ছে ফিউচার, আর ল ব বা ম না থাকলে সেটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমি বললাম আমি ভাত
খেয়ে নিয়েছি, আমি ভাত খেয়ে নিয়েছি, খাচ্ছি না, কন্টিনিউয়াস না, তাহলে খেয়ে নিয়েছি, কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছয় আছে, মানে ছ আছে, তাহলে খেয়ে নিয়েছি যখন বলছি এটা কোন টেন্স না, এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে যদি কোনো কাজ কমপ্লিট হয়ে যায় বোঝায়, মানে কমপ্লিট হয়ে গেছে, কাজটা করা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কি হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্টে কি বোঝাবে না, কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো বাংলাতে আরও একটা যদি ব্যাপার বলি কি না, নিয়েছি, খাইয়াছো, গিয়াছো, এগুলো এরকমভাবে থাকবে আর কি। অ্যাকচুয়ালি কি মেন ব্যাপার না, কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝাবে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি ভাত খেয়ে নিয়েছি যদি বলি, এটাকে ট্রান্সলেট করলে কিভাবে করব না, কে ভাত খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। বা আমি যদি অন্য কোনো সাবজেক্ট নিই, যে রাম ভাত খেয়ে নিয়েছে, রাম ভাত খেয়ে নিয়েছে, কে খেয়ে নিয়েছে, রাম। তাহলে আমাদের সাবজেক্ট কে না, রাম। প্রথমে কে ছিল না, সাবজেক্ট, দ্যাট ইজ আওয়ার রাম। ওকে, তারপর কি ছিল, হ্যাভ অথবা হ্যাজ, তাই না। এখানে লেখা আছে কি, হ্যাজ কখন হয়, আই ছাড়া সমস্ত সিঙ্গুলারের জন্য হ্যাজ হয়। সিঙ্গুলার মানে কি, যেটা দিয়ে, যে ওয়ার্ড দিয়ে একজনকে বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার। কোনো নাউন বা প্রোনাউন দিয়ে যদি একজনকে বোঝায় তখন সেটাকে বলা হয় সিঙ্গুলার। তাহলে আই ছাড়া যে কোনো, রাম তাহলে কি, রাম দিয়ে কজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, তাহলে রাম হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে রাম সিঙ্গুলার, আই না এটা, আই ছাড়া অন্য কোনো সিঙ্গুলার, তাহলে রামের সাথে কি হবে, হ্যাজ হবে। তাহলে রাম হ্যাজ। তারপর বলেছিলাম কি না, তারপর এখানে কি গঠনে কি আছে, ভার্বের থার্ড ফর্ম। এখন ভার্ব কি না, খেয়ে নিয়েছি বললাম, খেয়ে নেওয়ার ইংলিশ, খাওয়ার ইংলিশ কি, ইট। তাহলে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। ওকে, তাহলে এখানে কি হবে, ইটেন। এবার আসছি অবজেক্ট। অবজেক্ট কি বলেছিলাম না, ভার্বকে যদি কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে হবে, সরি, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে, অবজেক্ট পেয়ে যায়। তাহলে আমরা বললাম যে রাম ভাত খেয়ে নিয়েছে, কাকে খেয়ে নিয়েছে, ভাতকে তো নর্মালি কাকে দিয়ে বলি না, ওটা কোনো পার্সনের জন্য হয়। কি খেয়ে নিয়েছে, ভাত খেয়ে নিয়েছে, তাহলে কি অবজেক্ট কি পেলাম না, ভাত, ভাতের ইংলিশ রাইস। তাহলে তারপর অবজেক্ট না, দ্যাট ইজ আওয়ার রাইস। রাম হ্যাজ ইটেন রাইস। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। সিমিলারলি এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে কি দেখেছিলাম, কাজটা কমপ্লিট হয়ে যাওয়া বোঝাবে। তো কোনো কাজে যদি একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে আর কিছু পার্ট বাকি আছে, এরকম বোঝায়, মানে চলছে বোঝায়, তখন সেটাকে বলা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, আমি 1 ঘন্টা ধরে আপনাদের পড়াচ্ছি, আমি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছি, যদি এগুলো বোঝায় তখন কি হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল বোঝায়। ওকে, কোনো একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, কিছুটা আগে শুরু হয়েছে, অনেকটা পার্ট হয়ে গেছে আর এখনও কাজটা চলছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে গঠনটা কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি যে ছেলেটি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছে, ছেলেটি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছে। তাহলে সাবজেক্টকে, ছেলেটি, কে করিতেছে, কে অঙ্ক করিতেছে না, ছেলেটি, দ্য বয়। তো দ্য বয়, দ্য বয়, দ্য বয় কি, দ্য বয়। তারপর সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, দ্য বয় একজন বোঝাচ্ছে, আই ছাড়া কোনো একটা অন্য কোনো সিঙ্গুলার নাউন, তাহলে এখানে কি হবে, হ্যাজ হবে, দ্য বয় হ্যাজ। আচ্ছা, তারপর কি না, বিন, হ্যাজের পর বিন বসাতে হবে, বিন বসায়। তারপর ভার্বের ফোর্থ ফর্ম। আচ্ছা, এখানে কি বলেছিলাম, ভার্বটা কি না, ছেলেটি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছে, ঠিক আছে। এখানে মানে এক্ষেত্রে অঙ্ক করার যে ইংলিশটা সেটা হয় ডু সাম, মানে ডু ভার্ব ইউজ হয়। তো এখানে ডু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কি হবে, হ্যাজ বিন ডুইং, হ্যাজ বিন ডুইং কি, কি করে, কি করিতেছে না, সামস। আর তার সাথে আরও একটা কথা অ্যাড ছিল না, যে 1 ঘন্টা ধরে, এই যে ধরে আর আরও কয়েকটা ব্যাপার অ্যাড হয় থেকে, তো সেখানের জন্য দেখো এখানে লেখা আছে কি, ফর আর সিন্স ইউজ হয়। বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর আর সিন্স এই কথা দুটো ইউজ হয়। আচ্ছা, ফর মানে কি, এখানে লেখা আছে যাবত বা ধরে, আর তার সাইডে লেখা আছে পিরিয়ড অফ টাইম, কোনো একটা
একটা পিরিয়ড ধরে যদি কাজটা করে, কোনো একটা নির্দিষ্ট অনেকক্ষণ সময় ধরে কাজটা করে, কোনো একটা পিরিয়ড বোঝায়, সেক্ষেত্রে ফর ইউজ হয়, আর সেটার মানে হচ্ছে যাবত বা ধরে। আর যদি কোনো একটা এক্স্যাক্ট পয়েন্ট থেকে বোঝায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি ইউজ করি, সিন্স ইউজ করি। এখানে যে লেখা আছে পয়েন্ট অফ টাইম, আর সিন্সের অর্থ কি, আর থেকে। আমি বললাম সকাল থেকে, তাহলে সেক্ষেত্রে হবে সিন্স মর্নিং। আর যদি বলি 1 ঘন্টা যাবত, তাহলে সেখানে কি হবে, বা 2 ঘন্টা যাবত বা 3 ঘন্টা যাবত, সেক্ষেত্রে কি হবে, ফর। ফর আমি যদি বলি 2 ঘন্টা যাবত, তাহলে কি হবে, ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স। ওকে, তাহলে কি না, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি যে পার্টটা থাকবে সেটা অ্যাড করে দাও। তো এই ক্ষেত্রে বললাম কি না, ফর আর সিন্স ইউজ হয়। ফর কখন ইউজ হয়, যখন একটা সময় ধরে কাজটা হয় তখন ফর ইউজ হয়। আর যদি কোনো একটা সময় থেকে কাজটা হয়, যদি বলছিলাম যে সকাল থেকে অঙ্ক করছে, সেক্ষেত্রে এখানে ফর 2 আওয়ার্স না লিখে কি লিখতাম, সিন্স মর্নিং। ওকে, বাস এই পর্যন্ত হলো। এরপর আমাদের আসছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, डेफिनेट আমরা ডায়লগ শুনেছিলাম না, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ और जो नहीं बोलता हूँ वो भी डेफिनेटली करता हूँ, এরকম কিছু একটা ডায়লগ শুনেছিলাম না। তো ডেফিনেটলি মানে করবই, মানে এক্স্যাক্ট জানা আছে। ওকে, আর ইনডেফিনাইট হচ্ছে তারই অপোজিট, মানে কোনো ব্যাপারে যদি আমাদের এক্স্যাক্টলি না জানা থাকে সেটা হচ্ছে ইনডেফিনাইট। সোজা ভাষায় বলা যায় এটা। এই তিনটে ক্ষেত্রে দেখছিলাম এখানে কি বোঝাচ্ছিলাম, কন্টিনিউয়াসে না কাজটা চলছে বোঝাবে, পারফেক্টে কী হচ্ছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝাবে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে অনেকটা আগে থেকে শুরু হয়েছে, কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাজ এখনও চলছে বোঝাবে। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট ইনডিফিনাইটে কী হবে না, কাজটা এক্স্যাক্ট প্রেজেন্টে তো হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্ট কখন হয় সেটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, ল ম বা ব নেই, মানে প্রেজেন্ট টেন্স বুঝতে পারছি। তো আমি ভাত খাই, আমি ভাত কি এখন খাচ্ছি বললাম, বলছি না। আমি ভাত খেয়ে নিয়েছি বললাম, তাও বলছি না। বা আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি বললাম, তাও বলছি না। তাহলে এই তিনটে তো নয়। আমি ভাত খাই নর্মাল ইন জেনারেল একটা কথা বললাম কি, আমি ভাত খাই, তো এটা একটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে কয়েকটা বিশেষ মানে বাক্যর ক্ষেত্রে হয়, যেমন যদি বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ হয়, সেটা কি না, কোনো চিরন্তন সত্য ঘটনা, যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ওকে, তারপর সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম অনেক আছে, মানে যেগুলো চিরন্তন সত্য, যেগুলো কোনো দিন চেঞ্জ হবে না, তাই তো, এইগুলো হয়। দ্বিতীয়ত, কোনো হ্যাবিচুয়েট অ্যাকশন বোঝায়, যদি আমি বললাম যে আমি দৈনিক স্কুলে যাই, আই গো টু স্কুল ডেলি। ওকে, বা যদি কোনো যে ইন জেনারেল কোনো স্টেটমেন্ট বলি, যে আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন, আমার একটি বল আছে, আই হ্যাভ এ বল। ওকে, বা আমি একটি ছেলে, আই এম আ বয়। তো এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইটে মেন কি বললাম তাহলে, না কাজটা প্রেজেন্ট টেন্সে বোঝাবে, কিন্তু এক্স্যাক্ট কখন হবে সেটা বোঝা যাবে না, সেগুলো হবে সব প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, বাংলার থেকে যদি বলি ইংলিশে কীভাবে করতে হয়, আর সেক্ষেত্রে এখানে এর গঠনটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আর তার সাথে এখানে লেখা আছে কি প্লাস এস অথবা ইএস যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। ওকে, এটার অর্থ আমি এক্সপ্লেন করছি, তার আগে বলিনি, প্লাস অবজেক্ট। তাহলে কি না, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি না, ওই যে যদি বলি খাওয়া, তাহলে সেক্ষেত্রে ইট, যদি বলি যাওয়া সেক্ষেত্রে হচ্ছে গো, যদি বলি ঘুমোনো সেক্ষেত্রে হচ্ছে স্লিপ। ওকে, এগুলো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তার সাথে এস অথবা ইএস যোগ, সেটা কি আবার থার্ড পারসন সিঙ্গুলার, সেটাই বা কি না, একটু আগে আমরা বলেছিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি, আমি যেখানে থাকি সব কিছু ফার্স্ট পারসন, তুমি বা ইউ যেখানেই থাকে সেটা সব কিছু সেকেন্ড পারসন, আর আমি আর তুমি যদি না থাকি তাহলে সেই সব কিছু থার্ড পারসন। তাহলে আমি যদি বলি যে রামের মধ্যে আমি বা তুমি নেই, তাহলে থার্ড পারসন। আর সিঙ্গুলার কি, একজন বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে প্লুরাল। তাহলে রাম একজন বোঝাচ্ছে এবং থার্ড পারসন, তাহলে রাম কি থার্ড পারসন সিঙ্গুলার। আমি যদি বলি সে, হি অথবা সি, সেখান থেকেও একজনই বোঝাচ্ছে, তো তাহলে সিঙ্গুলার। আবার থার্ড পারসন বোঝাচ্ছে কেন, আই অথবা ইউ নেই এখানে, সেই জন্য এগুলো থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু যদি বলি দে তো এখানে আমি বা তুমি নেই, আই এর মধ্যে নেই বা ইউ নেই এর মধ্যে, সেই জন্য দে, তারার মধ্যে কি আমি আছি, আমি নেই বলে তবেই না তারা বলছি, তুমি নেই বলেই তবেই না তারা বলছি, তুমি থাকলে আমি তো বলতাম তোমরা, আমি যদি থাকতাম তাদের মধ্যে তাহলে আমি তো বলতাম আমরা, তাই তো, তাহলে নেই সেখানে, সেই জন্য তারা বলছি, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার কি,
সিঙ্গুলার না কেন, তারা মানে একের বেশি জন বোঝাচ্ছে, তাহলে প্লুরাল, তাহলে এটাও থার্ড পার্সন প্লুরাল নাম্বার। কিন্তু যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সাবজেক্ট, সেক্ষেত্রে ওই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি যদি বলি যে আমি ভাত খাই, কে ভাত খাই? আমি খাই। যেমন ট্রান্সলেট করার জন্য বললাম যে প্রথমে ভার্ব দেখবো, ভার্বটা কি খাওয়া, তাকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। তাহলে যদি বলি আমি ভাত খাই, কী হবে? তাহলে সাবজেক্ট না আই। ওকে, তারপর কি ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি সাবজেক্ট যদি সাবজেক্ট তো থার্ড পার্সন সিঙ্গুলার না এক্ষেত্রে, তাহলে শুধু ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে, কি না ইট, খাওয়ার ইংলিশ ইট। কি খাই? ভাত খাই, দ্যাট ইজ রাইস। ওকে, কিন্তু আমি যদি বলি ছেলেটি ভাত খায়, তাহলে কে ভাত খায়? ছেলেটি, দ্য বয়। আর দ্য বয় এটা কি না থার্ড পার্সন, একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। এক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস যোগ হবে। এটা মুখস্থ করতে হবে, মানে ডিফারেন্ট ভার্বের জন্য ডিফারেন্ট মানে ভ্যারি করে, কখনো এস কখনো ইএস হতেই পারে। তো এক্ষেত্রে ইটের সাথে এস যোগ হয়, ইটস হয়। তাহলে দ্য বয় ইটস কি, কি খায় না রাইস, দ্য বয় ইটস রাইস। ওকে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার চারটা? এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, তার মধ্যে প্রথমেই হচ্ছে এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি না, যেমন এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বলি আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এখানে মেন কাজটা কি? খাওয়া। তাহলে খাওয়ার ইংলিশ ইট, তার সাথে আইএনজি যোগে ইটিং হয়েছে। কিন্তু এখানে এই যে অ্যাম লিখেছি, এটাও একটা ভার্ব, আর এই ভার্বটা কি করছে না, এই ইটিং ভার্বটাকে বা ইট ভার্বটাকে হেল্প করছে। তো অ্যাম একটা আসলে এখানে কি না হেল্পিং ভার্ব। এখানে যদি বলি ইটেন, এখানেও খাওয়াটা কাজ, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। ওকে, তো এখানে এই বি ভার্ব, আরও অনেক হেল্পিং ভার্ব আছে, তার মধ্যে এক্ষেত্রে আমরা এই বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, বি ভার্ব মানে এই অ্যামিজার, এগুলোকে একসাথে কি বলা হয়? বি বলা হয়। তো বি ভার্ব কখন কন্টিনিউয়াস ইউজ করছি, হ্যাভ ভার্ব সেটা কখন ইউজ করছি না পারফেক্টে ইউজ করছি। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এগুলো এটা জেনে যাই, আমরা বাকি যে পাস্ট আর ফিউচার করবো সেগুলো এক্সিলি হয়ে যাবে। ঠিক আছে, কি না বি ভার্বের সাথে সবসময় ভার্বের ফোর্থ ফর্ম বসে। ঠিক আছে, টেন্সের ক্ষেত্রে বি ভার্বের সাথে ভার্বের ফোর্থ ফর্ম বসে। ওকে, যদি বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করে, বারবার বলছি, আমি বললাম আই অ্যাম আ বয়, অ্যামটা এখানে কি মেন ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, কিন্তু আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, তাহলে এখানে বি ভার্বের সাথে ভার্বের ফোর্থ ফর্ম বসবে। ডু ভার্ব এখানে নেই, আসছি বলবো কখন লাগবে। ডু ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর হ্যাভ ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে যদি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা বি ভার্বের ক্ষেত্রে এখানে বললাম কি অ্যাম ইজ আর, এগুলো বি ভার্ব, আর এদের যদি পাস্ট বলি সেটা হচ্ছে কি ওয়াজ ওয়্যার। ডু ভার্বের ক্ষেত্রে এর পাস্ট কি ডিড, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে পাস্ট কি হ্যাভ ভার্বের আরেকটা হয় কি এই হ্যাভ অথবা হ্যাজ, দুটো এরা দুজনেই কি হ্যাভ ভার্বের অংশ। ওকে, এটা হচ্ছে মেন ভার্ব, মানে হ্যাভ ভার্বটা হ্যাভ ভার্ব, তার অংশ হ্যাভ অথবা হ্যাজ। ওকে, হ্যাভ এবং হ্যাজ। আর ডু এর পাস্ট কি হয় না হ্যাড। ওকে, এবার আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে কথা বলি এই চারটারই, সেক্ষেত্রে একদম একটা মেন ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে এই যে নেগেটিভের ক্ষেত্রে, যে কোনো নেগেটিভের ক্ষেত্রে মনে রাখবে যে সাবজেক্টের পর একটা হেল্পিং ভার্ব আসবে। যদি আগে থেকে হেল্পিং ভার্ব থাকে তো ভালো, যেমন এখানে আগে থেকে হেল্পিং ভার্ব আছে, ভালো কথা, তো হেল্পিং ভার্বের পর নট আসবে। আর যদি হেল্পিং ভার্ব না থাকে, আমাকে বাইরের থেকে একটা হেল্পিং ভার্ব আমদানি করতে হবে, সোজা কথা। তো সেই হেল্পিং ভার্বের পর নট বসবে, তারপর বাকি কিছু হবে। কি সেটা না সাবজেক্ট, নেগেটিভের কথা বলছি, নেগেটিভ মানে নাবাচক কোনো সব সেন্টেন্সের ক্ষেত্রে, যে আমি ভাত খাই না, বা আমি ভাত খাচ্ছি না, বা আমি ভাত খেয়ে নিয়েছি না, এরকম কথা আর কি, মানে পারফেক্টের ক্ষেত্রে বললে। ওকে, তাহলে সেক্ষেত্রে হেল্পিং ভার্বের পর নট আসবে। সাবজেক্ট এখানে হেল্পিং ভার্ব কি বি ভার্ব আছে অ্যাম ইজ অথবা আর, তারপর নট আসবে। যদি বলি আমি ভাত খাচ্ছি না, তাহলে কি হবে না আমি যদি বলতাম যে আমি ভাত খাচ্ছি, সেক্ষেত্রে কি লিখেছিলাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে আমি ভাত খাচ্ছি না, যে কোনো নেগেটিভের ক্ষেত্রে সবসময় এটা মনে রাখবে যে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর নট, তারপর নর্মাল ক্ষেত্রে যা হয় সেগুলো বসে যাবে, কি না ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমি ভাত খাচ্ছি না যদি বলতাম কি হতো, এটা আই অ্যাম নট ইটিং রাইস, I am not eating rice. Okay,
আমি যদি বলতাম এটাকে নেগেটিভ করব, সেক্ষেত্রে কি হতো না, সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ বা হ্যাজ আছে, যেটা হ্যাভ ভার্বের অংশ, তো সেটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তো তারপর নট আসবে, তাহলে কি হবে, রাম রাম হ্যাজ নট ইটেন রাইস। ওকে, তাহলে এখানে মেইন যে কনসেপ্টটা আমি বলছি বারবার, সেটা হচ্ছে কি না, সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসবে, তারপর নট আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম যদি হয় তো থার্ড ফর্ম, যদি ফোর্থ ফর্ম হয় তো ফোর্থ ফর্ম, তারপর অবজেক্ট। সেটা তারপর কি হয় এখানে লেখা আছে, বি ভার্বের পর V4 বসে, ডু ভার্বের পর V1 বসে, আর হ্যাভ ভার্বের পর V3 বসে। ওকে, তো এক্ষেত্রে কি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে নেগেটিভ করলে কি হবে না, এখানে প্রথম যেটা পাচ্ছি, এখানে দুটো আছে, একটা হ্যাভ অথবা হ্যাজ আছে, আর এখানে বিন আছে, যেটা বিন মানে কি, বিন হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, বি মানে অ্যামিজার, তারপর ওয়াজ ওয়্যার, তারপর বিন, তাহলে বি ভার্বের থার্ড ফর্ম। এই যে আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কি না, হ্যাভ ভার্বের পর কি বলেছিলাম, থার্ড ফর্ম বসে, দেখো থার্ড ফর্ম বসেছে, বুঝেছো, হ্যাজের পর থার্ড ফর্ম। আবার বি ভার্বের পর, এটা বি ভার্ব যদি বলি, বি ভার্বের পর ভার্বের ফোর্থ ফর্ম বসেছে, বুঝেছি কি না? তাহলে এক্ষেত্রে যদি নেগেটিভ করতে হয় কি করবো, সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাজ, তারপর নট বসবে, বিনের পর নট বসবে না কিন্তু, হ্যাভ অথবা হ্যাজের পর নট বসবে। ক্লিয়ার? নেগেটিভ। এবার বলবে যে স্যার প্রেজেন্ট ইনডিফিনাইটে তো এখানে কোনো হেল্পিং ভার্ব আগের থেকে দেওয়া নেই, তাহলে এখানে কি করব, তো এখানেই আমরা ডু ভার্ব নিয়ে আসবো বাইরের থেকে, কি না, ডু ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসবো। কি, যেমন এখানে করেছিলাম যে আমি ভাত খাই, আই ইট রাইস, ছেলেটি ভাত খায়, দ্য বয় ইটস রাইস। আমি যদি বলি তাহলে এখানে যে আমি ভাত খাই না, কি হবে তাহলে, সাবজেক্ট তারপর ডু ভার্ব। আচ্ছা, ডু ভার্বের সাথেও সিমিলারলি একই জিনিস হবে, যদি ভার্ব বসে তো তার সাথে ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, কিন্তু আই তো থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আয়ের সাথে কি হবে, নর্মাল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর এক্ষেত্রে যেহেতু নেগেটিভ করছি তো শুধু ডু বসে যাবে। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে ডু অথবা ডাজ হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, আই ডু নট ইট রাইস। ওকে, তাহলে এখানে দুটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ডু এর পর নট বসেছে, সাবজেক্ট হেল্পিং ভার্ব নট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে দ্য বয় কি থার্ড পারসন সিঙ্গুলার, তো এক্ষেত্রে ডু এর জায়গায় বাস ডাজ বসবে, আর কিছু না। আর যেহেতু একবার ডাজ বসে গেছে, আর এই ভার্বের সাথে এস বাই এস বসবে না, এটা তো ভার্ব হিসেবে কাজ করছে, আর তার সাথে এস বাই এস বসে গেছে একবার, আর এরপর এস বাই এস বসবে না। তাহলে দ্য বয় ডাজ নট ইট রাইস। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, তাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কমপ্লিট। এরপর আসবো ইন্টারোগেটিভ, সেখানেও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখলেই সবগুলো প্রায় হয়ে যাবে। কি সেটা না, সেটা হলো এখানে কি বলেছিলাম না, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব, তারপর নট, তারপর মেন ভার্ব, মানে মেন ভার্বের যে ফর্মটা বসে V1 V3 V4 যেখানে যেটা বসবে, তারপর অবজেক্ট বলেছিলাম। যে কোনো ইন্টারোগেটিভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি না, হেল্পিং ভার্বটা সাবজেক্টের শুরুতে চলে যাবে, এটা সব ক্ষেত্রেই হবে, এই চারটার ক্ষেত্রে হবে, পরে আরও 8টা ভাগ আছে সেই 8টার ক্ষেত্রেও হবে। ঠিক আছে, মেইন যে হেল্পিং ভার্বটা থাকে সেটা সেটা সাবজেক্টের আগে চলে যাবে। কি আমরা কি লিখেছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে এখানে শুরু করা যায়, কি বললাম না, আমি ভাত খাই। এখন এটাকে যদি আমি বলি ইন্টারোগেটিভ করবো, একটা কোয়েশ্চেন তৈরি করবো, কি আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন আবার দু রকমের হয়, হ্যাঁ, একটা হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া হয়, একটা WH কোয়েশ্চেন, মানে যেটাতে কোনো একটা সেন্টেন্স বলে উত্তর দিতে হয়, যেমন উত্তর দিতে হয়, যেমন আমি বললাম যে তুমি ভালো আছো, তুমি বললে হ্যাঁ স্যার বা না স্যার, বা হ্যাঁ বা না, ম্যান টু ম্যান যেভাবে অ্যান্সার দেবে, দিয়ে আমি বললাম তোমার নাম কি, তুমি তখন বলবে হ্যাঁ স্যার বা না স্যার, বলবে না, তখন কি বলবো, আমার নাম অমুক। তো এবার ইংলিশে যদি বলি যে তুমি কেমন আছো, তখন অনেক কিছু বলবো, তুমি কেমন আছো যদি বলি, সেক্ষেত্রেও তুমি একটা সেন্টেন্সে উত্তর দেবে, যে আমি বলবো হাউ আর ইউ, তখন তুমি হ্যাঁ স্যার বা না স্যার বলবে না, তো সেটা উত্তর দেবে। তো এই হাউ, হোয়াট, হু, এগুলো সব WH সেন্টেন্স কোয়েশ্চেন, এগুলোতে একটা অ্যান্সার দিতে হয় একটা বড়। আর যদি বলি ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, তুমি বলবে ইয়েস স্যার, ইয়েস বা নো। ওকে, তো এরকম দু ধরনের কোয়েশ্চেন হয়, আমরা এক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেনটাই করবো। ওকে,
আমি ভাত খাই, আমি ভাত খাই না নেগেটিভ। আমি কি ভাত খাই যদি বলি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি ভাত খাই, তাহলে কোয়েশ্চেন বুঝতে পারছি এটা। তো যখন ইন্টারোগেটিভ হবে সব কিছু একই থাকবে, শুধু হেল্পিং ভাবটা শুরুতে চলে যাবে। এক্ষেত্রে হেল্পিং ভাব কিছু থাকে না, আমাদেরকে বাইরে থেকে নিতে হয়। সেটা কি নিই, ডু অথবা ডাজ। যদি ডাজ কখন হয় না, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে ডাজ হয়, বাকি সব ক্ষেত্রে ডু হয়। তাহলে আমি যদি বলি আমি কি ভাত খাই, এক্ষেত্রে ডু হবে না ডাজ হবে, ডু হবে, তাই না? তো ওই ডুটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে কে কে খাওয়ার কথা বলা হচ্ছে, আমি, তাহলে আমির আগে চলে যাবে কি ডু। ওকে, তারপর সাবজেক্ট, তারপর মেইন যে সাবজেক্টটা থাকে, মেইন যে ভার্বটা থাকে সেটা, তাহলে V1 দ্যাট ইজ ইট। তারপর অবজেক্ট, কি খাই, কি খাওয়ার কথা বলছি, বা এখানে অবজেক্ট কি, দ্যাট ইজ আওয়ার রাইস। তারপর একটা যেহেতু কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন মার্ক চিহ্ন, বোঝা গেছে? যদি এটাই আমি বলতাম রাম কি স্কুলে যায়, আচ্ছা রাম স্কুলে যায় ইংলিশ কি, রাম গো হবে না গোজ হবে, গোজ হবে অবভিয়াসলি। কেন, কারণ রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর রাম স্কুলে যায় নর্মাল একটা স্টেটমেন্ট। ওকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো রাম গোজ টু স্কুল। ওকে, তো এটাকে যদি আমি বলি রাম স্কুলে যায় না, তাহলে রাম ডাজ নট গো টু স্কুল। রামকে স্কুলে যায়, তাহলে রামের আগে ওই হেল্পিং ভাবটা চলে যাবে। সেটা কি হবে, রামের সাথে কি ডু হয় না ডাজ হয়, ডাজ হয়। তাহলে এখানে কি হবে, ডাজ রাম গো টু, ডাজ রাম গো টু স্কুল। ওকে, তাহলে এক্ষেত্রে কি দেখলাম না, শুধু হেল্পিং ভাবটা সাবজেক্টের আগে চলে গেল, এবং এখানে বাকি এই এস বাই এস কিন্তু আর কিন্তু সাবজেক্টের সাথে মেন ভার্বের সাথে বসছে না। কেন, এস বাই এস একবার বসে গেছে এখানে, তাই না? ডু এর সাথে ডাজ হয়ে গেছে, ইএস বসে গেছে, তো এটা একবার বসলে আর এখানে বসবে না। এটা হবে না কিন্তু যে ডাজ রাম গোজ টু স্কুল হবে না, কি হবে, ডাজ রাম গো টু স্কুল। ওকে, সিমিলারলি আমি যদি বলি কন্টিনিউয়াস, ইজিলি পারবে কি না, এখানে হেল্পিং ভাব কি আছে, অ্যামিজার। অ্যামিজারটাকে বা শুধু সাবজেক্টের আগে নিয়ে চলে যাবো, যে আমি কি ভাত খাচ্ছি, তাহলে কি হবে, আমি কে খাওয়ার কথা বলা হচ্ছে, আমি সাবজেক্ট, তাহলে কি আমি, আয়ের সাথে কি হয়, অ্যাম হয়, তাহলে অ্যামটা শুরুতে চলে যাবে, অ্যাম, তারপর সাবজেক্ট আই, তারপর ভার্বের ফোর্থ ফর্ম দ্যাট ইজ ইটিং, তারপর রাইস। ওকে, সিমিলারলি যদি প্রেজেন্ট পারফেক্টের কথা বলি, সেক্ষেত্রেও কি হেল্পিং ভার্ব না, হ্যাভ অথবা হ্যাজ। আমি যদি বলি আমি কি ভাত খেয়ে নিয়েছি, তাহলে কি সেম একই সাবজেক্টকে এখানে আমি, আচ্ছা আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই যে তুমি কি ভাত খেয়ে নিয়েছো, কাজটা হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ বসে, এখানে সাবজেক্টকে তুমি, ইউর সাথে কি হয়, হ্যাভ হয়, কারণ ইউ প্লুরাল হিসেবে কাজ করে বলেছিলাম। তাহলে ইউ এর আগে হ্যাভ হবে, তাহলে এখানে হবে হ্যাভ, তারপর ইউ, তারপর ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ ইটেন, তারপর রাইস, হ্যাভ ইটেন রাইস। এরপর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, তাহলে কি হবে সেটা না, কি ইউজ হয় এখানে, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে সেটা শুরুতে চলে যাবে। ওকে, আমি কি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছি, আমি কি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছি, বা ছেলেটি কি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছে, এরকম হয় তো। তাহলে আমি যদি বলি আমি কি 1 ঘন্টা ধরে অঙ্ক করিতেছি, এক্ষেত্রে সাবজেক্টকে আমির সাথে কি হয়, আয়ের সাথে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়, হ্যাভ হয়। তাহলে এখানে ওই হ্যাভ বা হ্যাজটা সাবজেক্টের আগে চলে যাবে, দ্যাট ইজ হ্যাভ আই। তারপর বিন আছে, এটা তো শুরুতে চলে গেছে, বাকি একই থাকবে, তারপর বিন, তারপর ভার্বের ফোর্থ ফর্ম, তারপর অবজেক্ট বা যেটা হয় এক্সট্রা সেগুলো হবে। তাহলে হ্যাভ আই বিন, অঙ্ক করার ইংলিশ বলেছিলাম ডু সামস, তো এখানে ডুইং হবে, V4 ডুইং সামস, দেন আচ্ছা 1 ঘন্টা ধরে বলেছিলাম তো, বা সকাল থেকে যদি বলি যে আমি কি সকাল থেকে অঙ্ক করিতেছি, তাহলে সকাল থেকে বললে সিন্স হয়, এটা পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, তাহলে সামস সিন্স মর্নিং। ওকে, সিন্স মর্নিং, 4টা ভাগ হয়েছে। এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ বলি, মানে কোয়েশ্চেনও থাকবে আবার নেগেটিভও থাকবে, মানে কোয়েশ্চেনও হবে আবার নাও বোঝাবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শুধু মনে রাখবে যে
এই এখানে যেমন সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু নটটা সাবজেক্টের পর বসবে। তাহলে কি হবে, আমি যদি বলি আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না, কোয়েশ্চেন করছি, নাও আছে মানে নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ। ডু আই নট ইট রাইস, ডাজ রাম নট গো টু স্কুল, অ্যাম আই নট ইটিং রাইস, হ্যাভ ইউ নট ইটেন রাইস। মানে যদি না থাকে, না এবং কোয়েশ্চেন দুটোই থাকে, যে তুমি কি আমি কি ভাত খাচ্ছি না, অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি সকাল থেকে অঙ্ক করিতেছি না, হ্যাভ আই নট বিন ডুইং সাম সিন্স মর্নিং। ব্যাস এটুকু, ওকে, আর কিছু নেই। এবার এইগুলো যদি হয়ে যায় পাস্ট আর ফিউচার, একটা ছোট্ট কথা বললেই হয়ে যাবে। কি সেটা, এই যদি প্রেজেন্টের চারটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে যায়, তাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ আর ইন্টারগেটিভ যদি শিখে যায়, তাহলে একটা ছোট্ট কথার মাধ্যমে পুরো পাস্ট হয়ে যাবে। সেটা কি না, পাস্ট টেন্সে প্রথম ভার্বটা শুধুমাত্র পাস্ট, প্রথম ভার্বটা পাস্ট করে দিলে কি, তাহলে পাস্ট ইনডিফিনাইটে কী হবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আর এস বাই এস বসার কোনো ব্যাপার থাকে না। এস বাই এস শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেই হয়, ভার্ব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, সাবজেক্ট, এক্ষেত্রে প্রথম ভার্বটা কি না, এম ইজ আর বি ভার্ব, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম নেব, কি হবে না ওয়াজ ভার্ব, বাকি অ্যাজ ইট ইজ থাকবে। তারপর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি সেটা সাবজেক্ট, এখানে হ্যাভ অথবা হ্যাজ বসছে, তার পাস্ট ফর্মটা নেব, সেটা কি না হ্যাড, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি নেব, তাহলে সাবজেক্ট, এখানে প্রথম ভার্বটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, সেটাকে পাস্ট করে দেবো, দ্যাট ইজ হ্যাড, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আচ্ছা এগুলো তো সব বলাটা কি, এবার বাংলার থেকে যদি একটু করি সেটা কি হয় না, এক্ষেত্রে যে বললাম আমি খেয়েছিলাম, ওকে, আমি গেলাম, আমি করলাম, এইসব বোঝাবে, ল বা ম থাকবে শেষে, এটা। তো পাস্ট কন্টিনিউয়াসে কী হবে না, কাজটা অতীতে করছিলাম বোঝাবে, আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুল যাচ্ছিলাম, আমি নাচ করছিলাম, আমি খেলা করছিলাম, ছেলেরা খেলা করছিল, এগুলো বোঝাবে যে পাস্টে কোনো কিছু কন্টিনিউ চলছিল যদি বোঝায়, তো সেটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট কি না, কোনো কাজ পাস্টে হয়ে গেছে যদি বোঝায়, সেটা পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা এখন একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার প্রেজেন্টের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কোনো কাজ হয়ে গেছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, তাহলে পাস্টের ক্ষেত্রে কেন এরকম না, বলছি সেটা কি না, পাস্ট মানে কি কাজটা হয়ে গেছে বোঝাবে, সেটা হয় কাজটা চলছিল তখন বা কাজটা হয়ে গেছিলো তখন, যেটাই হোক না কেন সেটা পাস্টে হয়ে গেছে তবে না পাস্ট। তাহলে এক্ষেত্রে কি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা চলছিল বোঝাবে, পাস্ট ইনডিফিনাইটে কাজটা হয়ে গেছে মানে আমি খেলাম, খাওয়া হয়ে গেল, খাওয়া তো হয়ে কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট কখন হয় না, কোনো একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনাইট বোঝাচ্ছে যে আমি ভাত খেলাম, এই খাওয়ার আগে যদি কোনো আরও একটা ঘটনা বোঝাতে হয় সেটাকে আমরা কি দিয়ে বোঝাবো, পাস্ট পারফেক্ট দিয়ে। কীরকম, অ্যাজ পার এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল খুব ইউজ করি, কি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটা আগে হলো, ডাক্তারে আসিবার পূর্বে রোগীটি মারা গেল, রোগী মারা গেল একটা ঘটনা, আর তার আগে বললাম কি ডাক্তার আসিবার পূর্বে কোনটা আগে হয়েছে, রোগী মারা গেছে, তারপর ডাক্তার এসছে, তো তাহলে এই রোগী মারা যাওয়ার ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসিবার ঘটনাটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেট করি, বাকিটা তো বললাম একই থাকবে, তো এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা একটা পাস্ট ইনডিফিনাইটের রেফারেন্স নিই, ওকে। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কি আগে হলো না, দ্য পেশেন্ট পারফেক্টের গঠনটা কি বলেছিলাম, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, বিফোর আসিবার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে, তাই না, বিফোর দ্য ডক্টর কাম, অনেকের মনে হচ্ছে কিন্তু কাম হয় না, কেন, কারণ আমি বললাম এই পার্টটা কি হয় না পাস্ট ইনডিফিনাইট, সেজন্য এখানে কি হবে না দ্য ডক্টর কেম, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম, ক্লিয়ার। বাস বাকি ক্ষেত্রে কি না, যদি বলি আরও একটা পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে বললাম, শুধু এক্ষেত্রে কি ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে, যে আমি ভাত খেলাম, আই এট রাইস, আমি ভাত খাচ্ছিলাম,
আয়ের সাথে কী হয়, ওয়াজ হয় না ওয়ার হয়, আয়ের সাথে ওয়াজ হয়, যে কোনো সিঙ্গুলারের সাথে ওয়াজ হয় আর প্লুরালের সাথে ওয়ার হয়। তাহলে আই ওয়াজ ইটিং রাইস। ওকে, এটা বললাম। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টে কোনো কাজ অনেক আগে থেকে হচ্ছিল আর যখনের কথা বলছি তখনও চলছিল। ঠিক আছে, যে আমি সকাল থেকে অঙ্ক করিতেছিলাম, আই হ্যাড বিন ডুইং সামস সিন্স মর্নিং। এবার এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি একটা পাস্ট ইনডিফিনিট রেফারেন্স নেওয়া হয়, বিফোর ইউ কেম, তুমি আসিবার পূর্বে আমি সকাল থেকে অঙ্ক করিতেছিলাম, এরকম হয়। ওকে, এরপর যদি বলি ফিউচার, পাস্ট হয়ে গেল, ঠিক আছে, বাকিটা নিজেরা করবে। এরপর যদি বলি ফিউচারের ক্ষেত্রে কি হয়, শুধু এখানে এই মাঝে বাকি সব কিছু একই থাকে, শুধু মাঝে একটা করে সাবজেক্টের পর কি আসে, শ্যাল অথবা উইল। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট শ্যাল অথবা উইল। এক্ষেত্রে এই যে অ্যামিজার লেখা আছে বা এখানে হ্যাভ হ্যাজ লেখা আছে, এগুলো কি বলেছিলাম, এগুলো বি ভার্ব বলেছিলাম। এখানে অ্যামিজার আলাদা করে বসতে পারে না। যদি এখানে আই থাকে সেক্ষেত্রেও বি হবে, এখানে যদি হি থাকে সেক্ষেত্রেও বি হবে, এখানে যদি দে থাকে সেক্ষেত্রেও বি হবে। শুধু কি ওই যে শ্যাল বা উইলটা, ওটা এই সাবজেক্টের অনুসারে বসবে। শ্যাল কখন বসে, আই আর উইয়ের ক্ষেত্রে বসে শ্যাল, বাকি সব ক্ষেত্রে বসে উইল। ঠিক আছে, মডার্ন ইংলিশে অনেক কিছু ডিফারেন্ট ইউজ করা হয়, যেমন আয়ের সাথে উইল বসানো হয়, কখনো অন্য কিছুর সাথে শ্যাল বসানো হয়, কখন আলাদা আলাদা সময় আলাদা আলাদা ইউজ করা হয় মডার্ন ইংলিশে। ওকে, তো নর্মালি কি বললাম না, আই আর উইয়ের সাথে শ্যাল ইউজ করা হয় আর বাকি ক্ষেত্রে উইল ইউজ করা হয়। তাহলে এখানে শ্যাল উইল ইউজ হবে, এখানে শ্যাল উইল ইউজ হবে, এখানে শ্যাল উইল ইউজ হবে, সাবজেক্টের পর বসবে, এখানে শ্যাল উইল ইউজ হবে, বাকি সব একই থাকবে। আর এক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ আলাদা বসবে না, সব ক্ষেত্রেই হ্যাভ ভার্ব, মানে এই হ্যাভ হ্যাজটা, এই হ্যাভ ভার্বের অংশ এখানে হ্যাভটা বসবে, এখানে অ্যামিজার বি ভার্বের অংশ এখানে বি বসবে। তাহলে আমি যদি এক্সাম্পল বলি তাহলে কি হবে, যে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। ওকে, আমি ভাত খেতে থাকবো, কাজটা ফিউচারে কন্টিনিউ থাকবে, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস। ওকে, আমি ভাত খেয়ে ফেলবো, কোনো একটা সময়ে কাজটা কমপ্লিট করে ফেলবো যদি বলি, সেক্ষেত্রে হবে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আর আমি যদি বলি যে আমি ফিউচারে কোনো একটা কাজ অনেক আগে শুরু করব, তখনও চলবে, যে আমি আগামীকাল সকাল থেকে পড়তে থাকবো, তাহলে সকাল থেকে শুরু করবো, কাজটা কন্টিনিউ চলবে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, পড়তে থাকবো বললাম, রিডিং, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ওকে, এইভাবে হবে। আর নেগেটিভের ক্ষেত্রে আর ইন্টারগেটিভের ক্ষেত্রে বললাম যে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব যেটা থাকবে তারপরে নট বসবে, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে ওই প্রথম যে হেল্পিং ভার্বটা থাকে সেটা সাবজেক্টের আগে চলে যাবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর আমাদের যে নিচে দেওয়া নাম্বারগুলোতে এগুলো কন্ট্যাক্ট করবে। আমাদের অফলাইন ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের কাছে, যে ন্যাশনাল বয়েজ ক্লাবে। তো নিচে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আর এই মাসে যারা অ্যাডমিশান নেবে, অর্থাৎ মে মাসে যারা অ্যাডমিশান নেবে, তাদের 500 টাকা অ্যাডমিশান ফি, আর পরবর্তীকালে 600 টাকা, আর প্রত্যেক মাসে মানে মান্থলি ফিজটা হচ্ছে 400 টাকা। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।